সুজন কই? কই মানে? এখানেই তো ছিল এখনই। বাড়িটার সামনে পৌঁছে দেখতে পেলাম। আরে সুজন, ওর কি হলো তো? দাও দাও দাও, কই দেখি দেখি। আরে সুজন ছাড়, কি করছিস তুই? রবিবার ছুটির দিন। এই একটি ছুটির দিনে আমরা এই 3 বন্ধু প্রায় আড্ডার আসর বসাই। তবে এবারকার আড্ডার বিষয়টা একেবারে আলাদা। সবে কলেজ পাশ করায় সবাই ঘুরতে যাওয়ার বায়না জুড়ল। সুমি বলে উঠল, প্রায় আধ ঘন্টা কেটে গেল, এখনো তোরা জায়গা ঠিক করে উঠতে পারলি না। না না, ওই একগুয়েমি পাহাড় আর সমুদ্র আমার আর পোষাচ্ছে না। অন্য প্ল্যান থাকলে বল। হ্যাঁ বেশ তো, তবে তুই বল কোথায় যাওয়া যায়। আমি চাইছি এবারকার ভ্রমণটা যেন রোমাঞ্চকর, একটু আলাদা প্রকৃতির হোক। কিরে রবি, কিছু একটা আইডিয়া দে ভাই। তখন থেকে তো মুখ গুজে বসেই আছিস ফোনে। হ্যাঁ, চুপ করে আছি, কারণ প্রতিবারের মতো এবারও তো তোরা আমার কথা ইগনোর করবি। আচ্ছা বাবা, রাগ করবো না, ঠিক আছে। এখন কিছু আইডিয়া থাকলে বল রে ভাই, বল। আইডিয়া তো আছে, তবে তোদের মনের স্বাদ মিটবে কিনা বলতে পারছি না। হ্যাঁ, তবে নতুন কিছু এক্সপিরিয়েন্স করবি সেটা বলতে পারি। আরে বলেই দেখ না, আমাদের ভালো লাগবে। বলছি, এবারকার প্ল্যানটা গ্রামের দিকে করলে কেমন হয়? সবুজে ঘেরা গ্রাম, সে এক আলাদা ধরনের, বলতে গেলে তোদের কাছে তো একেবারে নতুন এক্সপিরিয়েন্স হবে, কি বলিস? ব্যাপারটা তো বেশ বললি রবি, কিন্তু গ্রামে যাব, কিন্তু আমার বা সুমির গ্রামে কোনো আত্মীয় টাত্মীয় তো নেই। কিরে সুমি, তোর কোনো চেনাশোনা আছে নাকি? কই না তো। আরে, আমার দাদু বাড়ি কুসুমপুর গ্রামে। ছোটবেলায় মায়ের সাথে গেছিলাম, তারপরে আর সেরকম যাওয়া হয়নি। বলতে পারি আমার কাছেও জায়গাটা নতুনই। ওমা, সে তো বেশ হলো, এক ভিন্ন সাথে জার্নি হবে, কি বলিস সুজন? সে আর বলতে, কথা কিন্তু সেটাই রইল, রবির দাদুবাড়ি। পরদিন সবাই মিলেই ট্রেনে চেপে রওনা দিলাম গ্রামের দাদুবাড়ির উদ্দেশ্যে। ট্রেনটা 2 ঘন্টা লেট হওয়ায় ছাড়তে ছাড়তে দুপুর গড়িয়ে গেল। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম কুসুমপুর স্টেশনে। স্টেশনে খুব একটা জনমানব নেই। কি রে রবি, কোনো গাড়ি ঘোড়ার দেখা মিলছে না তো। একে তো ট্রেনটা লেট করায় পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল। আহা, চিন্তা করছিস কেন? আমি আছি তো নাকি? রবি আমাদেরকে স্টেশনের বাইরে দাঁড় করিয়ে গাছের ছাউনিতে বসে থাকা এক ভ্যানওয়ালার সাথে গিয়ে কী সব যেন আলোচনা করতে শুরু করলো। ধুর ধুর, তখন থেকে এক নাগারে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, তার উপরে আবার মশার কামড়। আর আমাদের রবিবাবু, সে গেলেন তো গেলেনই, আর আসার আর নাম নেই। এই হলো তোর এক সমস্যা, বুঝলি তো সুমি। কোথাও গিয়ে তোর ক্ষণিকের ধৈর্য সয় না। হঠাৎ দেখি রবি ভ্যান নিয়ে প্রস্তুত। নিয়ে তোরা তাড়াতাড়ি উঠে পড়, অনেকটা বেলা হয়ে গেল। বেশ বড় রাস্তা, পৌঁছতে পৌঁছতে সেই সন্ধে হয়ে যাবে। আমি আর সুমি তড়িঘড়ি করে ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম ভ্যান। এরপর আমাদের মধ্যে সেমন আর কথাবার্তা হলো না, না হওয়াটাই স্বাভাবিক। সারাদিনের ট্রাভেলের ক্লান্তিতে কারো শরীরে আর গল্প করার এনার্জিটা আর অবশিষ্ট নেই। আমিও এক মনে দেখতে থাকলাম গ্রামের সৌন্দর্য। ভ্যানওয়ালা চলেছে প্যাডেলে পা দিয়ে গ্রামের সরু আঁকাবাঁকা মেঠো পথ ধরে। কোথাও সারি সারি তাল গাছ, আবার কোথাও পলাশের বন। এ যেন এক অন্য ধরনের অনুভূতি। বলতে বলতে মিনিট 30 পর রবির দাদু বাড়ি এসে পৌঁছালাম। কি গো দাদু, আরে দেখো দেখো, কাদের নিয়ে এসেছি দেখো একবার। কে? বাবা রবি? রবি এসেছিস? হ্যাঁ দাদু, চিনতে পারলে তো? কেমন আছো বলো আগে। সেই যে দেখেছিলাম ক্লাস 4-এর সময়, তারপর থেকে তুমিও তো আর আমাদের বাড়ি সেমন এলে না। আরে দাদু ভাই, বয়সের সাথে কি আর শরীর যেমন চলে? হ্যাঁ, তোমার সাথে এরা কারা? তোমার বন্ধু বোধ হয়। হ্যাঁ দাদু, ঠিকই বলেছো, ওরা আমার বন্ধু। আরে আরে করছো কি তোমরা? হ্যাঁ, তবে আজকের যুগেও যে শহরে ছেলেপুলেরা নিজের সংস্কৃতি ভোলেনি, তা দেখে মনটা ভরে গেল।
বড় হও বাবারা, তোমরা বড় হও। আরে এই হরি, গেলি কোথায়? হতচ্ছাড়াটা এদিকে আয়। কি করতে বাবু, কি বলতেছে? হ্যাঁ বলছি, এদের জল খাবারের ব্যবস্থা কর, আর ওই দোতলার পশ্চিম দিকের ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা কর। এসো এসো দাদু ভাইরা, ঘরে এসো। রাতের খাবার শেষ করে সবে ঘরে এসে বসেছি, তখন সুমি বলে উঠল, না, মানতে হবে ভাই, গ্রামে আসার প্ল্যানটা কিন্তু বৃথা যায়নি। আসার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য মনটাকে ফুরফুরে করে তুলেছে। হ্যাঁ তার বলতে রবি, তোর এবারকার প্ল্যানটা কিন্তু একেবারে সেরার সেরা। রাতে এই লণ্ঠনের আলো আর ঝিঝি পোকার ডাক সত্যি এক আলাদা জগতের দ্বার খুলে পেয়েছি মনে হচ্ছে। আজকে আর কি দেখলি? এখন তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে তোদেরকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। সাইড একটু সোজা, একটু একটু নিচে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, তুলছি। সুমির ফটো শট করছি, আর একদিকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছেন রবিবাবু। হঠাৎ ছবি তোলার মাঝে এক কর্কশ গলায় বেটে লোক তেড়ে আসছিল সুমির দিকে। চলে যা, চলে যা, সবাই শেষ হয়ে যাবে, চলে যা। লোকটা হাসতে হাসতে মিলিয়ে গেল দূরে। ওনার ভাবভঙ্গিতে বোঝার আর বাকি রইল না যে উনি একটা বদ্ধ পাগল। কিরে রবি, কে ছিলেন উনি? আমার এভাবে চলে যেতে বললেন কেন? আরে চিন্তা করিস কেন, ও একটা পাগল, দিনে কত কিছুই এমনটা বলে থাকে, সবাই কান দিতে আছে নাকি? না, তাও বিনা কারণে আমাদের ওভাবে চলে যেতে বললেন কেন? ও সব বিষয় বাদ দে তো, আরো করার জায়গা আছে, যাবি তো নাকি? রবি সুমির কথাবার্তার পাশাপাশি আমি লক্ষ্য করলাম সুমির ডান পাশের পেছনের এক অতি ভগ্নপ্রায় লতা পাতা দিয়ে আবিষ্ট এক দোতলা অট্টালিকা। কারুকার্যে বেশ অতিরঞ্জিত বাড়িটি যে সেকালে এক বড় জমিদারের বাড়ি ছিল তা বুঝতে বাকি রইল না। কি রে সুজন, কি ভাবছিস? আজকেও কি পুরো গ্রাম ঘোরার ইচ্ছে নেই নাকি? হ্যাঁ, না না, মানে আমি এই বাড়িটাকে দেখছিলাম, কি অসম্ভব সুন্দর কারুকার্য। এই চল না সবাই ঘিরে ঘরগুলোকে এক্সপ্লোর করি। বেশ এক ভালো আইডিয়া দিলি তো সুজন, চল চল, দেরি কেন তবে? আমরা যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় রবি বলে উঠল, আরে ছাড় না, এই ভাঙাচোরা বাড়ি ঘর, কত সুন্দর গ্রামের পরিবেশ, এটাকে অনুভব কর, চল চল। কেন রে, কি হলো আবার তোর? ঘরে গেলে কি সমস্যা? আর তাছাড়া গ্রামে এসে যদি একটু আলাদা রকমের অ্যাডভেঞ্চারটাই না করতে পারলাম তাহলে আর কি। সুজন তারা কথা শুন ভাই, আমার তোদেরকে আগেই বলা উচিত ছিল এই বাড়িটার সম্পর্কে, বেপরোয়া মনে বলতে পারিনি। কি বলতে চাইছিস তা একটু খোলসা করে বল তো রবি, মিষ্টি তৈরি করিস না। আমি বিষয়টা সম্পর্কে খুব একটা অবগত নই, ছোটবেলা থেকেই দাদু এই ঘর থেকে দূরে থাকতে বলতে। গ্রামের লোকেদের অনুমান বাড়িটা নাকি অভিশপ্ত, এর থেকে বেশি কিছু আমি জানি না। ও এই ব্যাপার। গ্রামের লোকেরা প্রায় এমন ভগ্নপ্রায় স্থানকে ভূতেদের আড্ডাঘর বলে মনে করে থাকে। তাই বলে তুই আজকের ছেলে হয়ে এইসব বিষয়ে কান দিবি? না ভাই, আমি মানছি না, আমি যাব। আমি প্রবেশ করতে যাব এমন সময় সুমি আমার হাত ধরে বাধা দিয়ে বলল, থাক, বাধ্য না রে সুজন, রবি যখন এত করে বলছে, তাছাড়াও আমার আর এখানে ভালো লাগছে না, বেলা পড়েছে, আজকের মতো বাড়ি চ। আর বেশি কথা বাড়ালাম না। পশ্চিমে সূর্য প্রায় অস্তগত, ঘরে ফেরার একমত হল। রাত্রির খাবার দাবার মিটিয়ে বিছানায় শরীরটা মিলিয়ে দিলাম। সারাদিনের ছোটাছুটি আর ঘোরাঘুরিতে চোখ আর মানছে না। ঠিক রাত 11:30টার সময় আমার ঘুম ভাঙল। কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে বাড়িটার স্বপ্ন আমি দেখতে গেলাম কেন? নিশ্চয়ই ওই বাড়ির ভেতরে বহু বছরের কোনো রহস্য লুকানো আছে, যা গ্রামের লোকেরা বাইরে আসতে দিতে চাইছে না। কোনো মতেই হোক আমাকে সেখানে যেতেই হবে। কাল যাব। না 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 না, কাল না, আজই যাব। কাল গেলে তো আবার ওরা আমার বাধা দেবে। অত আর না ভেবে বইয়ের টেবিলে পড়ে থাকা কুপির আলোটা বাড়িয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লাম ঘর থেকে।
হঠাৎ পেছন থেকে একটা হাতের স্পর্শ আমার কাঁধে অনুভব করলাম। পেছ ফিরতেই ঘুরে দেখি সুমি। কি রে তুই? আমার তো ভয়ে কাজ হয়ে গেছিল। তাই বুঝি? তা কোথায় চললি এই রাত করে? চুপ, আস্তে কথা বল। জানিস তো সুমি, ওই পুরো বাড়ির আমার স্বপ্নে এসেছিল। কোনো তো রহস্য আছে ওখানে। তাই বলে এভাবে রাত করে? না, ব্যাপারটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না সুজন। কি রে, এত রাতে তোরা সবাই ঘরের বাইরে কি আলোচনা করছিস? সব ঠিক আছে তো? সব ঠিক আর আছে কোথায়? দেখ না, সুজন ওই পোড়া বাড়িতে যাওয়ার জেদ ধরেছে এখন। হ্যাঁ, তোদেরকে আসতে বলিনি তো। ইচ্ছে হলে আয়, না হলে আমি একাই চললাম। বাচ্চাদের মতো করিস না সুজন। কথা শোন, এই রাত করে একা একা যাওয়া মোটেই ঠিক ব্যাপার হবে না। দরকার পড়লে আমরাও যাচ্ছি। শেষমেশে জেদ করেই হোক সবাইকে রাজি করিয়ে একটা লণ্ঠন নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িটার সামনে পৌঁছে দেখতে পেলাম রাত্রে বাড়িটা আরও ভয়ানক পরিবেশ ধারণ করেছে। মনে ভয়ের ভাব থাকা সত্ত্বেও প্রবেশ করলাম ঘরে। ঘরটির ভিতর একেবারে জরাজীর্ণ ও অসম্ভব নোংরা অবস্থায় রয়েছে। সবাই সবার মতো এক্সপ্লোর করতে থাকলো, কিন্তু আমার চোখ পড়ল দোতলা যাওয়ার সিঁড়িটাতে। না রে সুমি, অনেকক্ষণ তো হলো, কিছুই তো রহস্যময় জিনিস দেখলাম না। বাড়ি ফেরা যাক এখন, কি বলিস? হ্যাঁ, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। চল বাড়ি যাই। কিন্তু দাঁড়া, সুজন কই? কই মানে? এখানেই তো ছিল এখনই। না, ছেলেটাকে নিয়ে একদম পারা গেল না। সুজন, আরে এই সুজন! ওই যে একটা সিঁড়ি দেখা যাচ্ছে না, ওপরে যায়নি তো? চল গিয়ে দেখি। এই তো সুজন, ওখানে পড়ে আছে। কি রে সুজন, ওর কি হলো তোর? সুজন! কিরে সুজন, ঠিক আছিস? এখন শরীর ভালো লাগছে? কেমন করে হলো এইসব, একটু খুলে বলতে পারবি? আমার কিছু না মনে নেই, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। সবই তো ওই অভিশপ্ত বাড়ির ফল। না না, তোমরা কাজটা মোটেই ভালো করোনি। আর রবি, তুমি তো ভালো করেই জানতে, মানা করা হয়নি তোমাকে? দাদু, আমি তো বারণ করেছিলাম। কোনো কথা আমি আর শুনতে চাই না। রবিকে বকাবকি করবেন না দাদু, আমারই দোষ। ও আমাকে সতর্ক করেছিল, আমার জেদেই ওরা ওখানে যেতে বাধ্য হয়েছে। আহা, তুমি আবার কথা বলতে যাচ্ছ কেন? এখন তুমি বিশ্রাম নাও, আমি দেখি। আবার ওই দিকটা দেখে রাখতে হবে। রবি, আমার সাথে চলো, এক বদ্যির কাছে খবর পাঠাতে হবে। হ্যাঁ দাদু, চলো। কি অঘটনাটাই না ঘটালি বলতো। দেখ, তোর জন্য এখন পুরো বাড়ি চিন্তিত। তুইও না পারিস, বুঝলি তো? হ্যাঁ রে শুনি, একটা বড় ভুল করে ফেললাম রে। নিজেকে কেমন ছোট ছোট মনে হচ্ছে। নে এখন তাড়াতাড়ি সুস্থ হ, বাড়ি ফিরলেই শান্তি। আমি আর সুমি গল্প করছি, এমন সময় দরজা হইতে দাদু ও রবি কাকে যেন নিয়ে ঘরে প্রবেশ করলো। পোশাকে আশাকেই সাদর পরিচয় ব্যক্ত করলো। উনি ওনার হাত আমার কপালে রেখে কি যেন মন্ত্র বিড়বিড় করতে থাকলেন। আমায় কিছুক্ষণ দেখে দাদুকে নিয়ে বাইরে গেলেন। কি রে রবি, ইনি কে হয়? গ্রামের নাম করা বদ্যি, দাদুর দূর সম্পর্কের মামার কাকা। হ্যাঁ, কি দেখলেন বদ্যি মশাই? বেশি দূর জল গড়ায়নি তো? অবস্থা পক্ষই এখনো হয়নি, তবে খারাপ কিছু হবে না এটা বলা যাবে না। সবটাই তো বলেই দিলাম, সাবধানে থেকো। দাদু, সব ঠিক আছে? কি দেখলেন উনি? দুশ্চিন্তার বিষয় আপাতত নেই, কিন্তু দেখে দেখে রাখতে হবে। দাদু, ওর জ্বর প্রচন্ড বাড়ছে। এই রামু, সুমি দিদিমণিকে সাহায্য কর যা। না, আজ 3 দিনে হয়ে গেল, ছেলেটার জ্বর একেবারেই নামছে না। না রবি, তুমি এ বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করো। কি হলো? কিসের একটা আওয়াজ না? সুজন নয় তো? হ্যাঁ ঠিকই তো। তা তো সুজন কই? সুজন তো ঘরে নেই।
ওই যে দাদু, সুজন কোথায় যেন হেঁটে চলে যাচ্ছে। আমি ঠিক ঠাউর করতে পারছি ও কোথায় গিয়েছে। তাড়াতাড়ি সবাই পা চালাও, ও ঘরের মধ্যে প্রবেশ করলে আর আগে ফেরানো যাবে না। ওই তো দাদু, সুজন ঘরের দিকেই যাচ্ছে। আরে ওকে আটকাও, তোমরা ওই দিক ঘরে যেতে দিও না, ওই ঘরে গেলে ওকে পাওয়ার সম্ভব নয়। সুমি কিছু একটা কর, কিছু একটা কর সুমি। কি করছিস কি সুজন? ও আমাদের বন্ধু হয়। দাদু কিছু করো, দাদু কিছু বলো, কি করব কিছুই তো মাথায় ঢুকছে না আমার। নে শিগগিরি করে এই জবা ফুলটা ওর মাথায় ঠেকিয়ে ধর। দাও দাদু দাও। কই দেখি দেখি, এই সুজন তুই কই দেখি। ছাড় সুজন, ছাড়, কি করছিস তুই? কি করছিস কি সুজন? সুমি আমাদের বান্ধবী হয়। ছাড় ওকে, ছাড়। ছাড়। দাদু ভাই, তাড়াতাড়ি জবা ফুলটা মাথায় ধরো। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু। জ্ঞান ফিরতেই নজর করলাম আমি গাড়ির ব্যাক সিটে, রুমি আমার পাশে বসে। গাড়ি ছুটছে তার নিজের গন্তব্যে, শহর কলকাতা।